সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর স্টুডিও থেকে স্বাগতম জানাচ্ছি। তোমরা 2020-21 সেশনে রাজশাহী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পেরেছ। এজন্য আমাদের পক্ষ থেকে, গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা তোমাদের এই কোভিড-19 অবস্থায় তোমরা অফলাইনে তোমাদের ক্লাস করতে না পেরে তোমরা নিশ্চয় দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আছো। তারপরেও আল্লাহর কাছে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি এই কারণে যে আমরা এই ভিন্ন পরিস্থিতিতে আমরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাচ্ছি। হয়তো অনেক কলেজ আছে যারা এখনো এই প্রক্রিয়াটা শুরু করতে পারেনি। একই সাথে আমি রাজশাহী কলেজ এর মান্যবর অধ্যক্ষ স্যারকে, উপাধ্যক্ষ স্যার সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উদ্বোধনের পরপরই আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পেরেছি এবং আরও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে আমাদের প্রথম দিনেই আজকে আমাদের উদ্বোধনী ক্লাস সকাল থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত আমাদের সর্বশেষ যে ক্লাস আজকে গণিত ক্লাস দিয়ে আমরা শেষ করতে চলেছি। অর্থাৎ যেটা আগে গণিত ছিল এখন তার নাম হয়েছে উচ্চতর গণিত। এই উচ্চতর গণিত সম্বন্ধে তোমাদেরকে সহজে পরিচয় করে দেওয়ার জন্য আমাকে প্রথম দিনের ক্লাসে যুক্ত করা হয়েছে। এই জন্য আমি আমার গণিত বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান এবং অন্যান্য স্যারদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, আজকে আমি তোমাদের প্রথমেই তোমাদের সাথে, যেহেতু যদি আমাদের অফলাইন ক্লাস হতো তাহলে আমরা কি করতাম, প্রথম দিনে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের পরিচয় নিতাম, কোন স্কুলে পড়ো, রোল নাম্বার কত, বা কোন জেলায় ইত্যাদি আমরা নানানবিধ বিষয় আমরা জানতাম, ইমোশন এক্সচেঞ্জ করতাম, আইস ব্রেকিং হতো। অর্থাৎ শিক্ষকের সাথে স্টুডেন্টের বা শিক্ষার্থীর মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, তার যে প্রথম যে ধাপ পরস্পরের মধ্যে আইস ব্রেকিং করা, সেই কাজটা আমরা সম্পন্ন করতাম। কিন্তু আমাদের সেই সুযোগটা যদি হচ্ছে না, আমরা যেহেতু অনলাইনে আমাদের রিসেপশন অ্যান্ড ওরিয়েন্টেশন ক্লাসটি করেছি, হয়তো এর মধ্যে আমরা অধ্যক্ষ স্যারকে অনুরোধ করে জুমে আমরা 2-1টি ক্লাস নেব, যেখানে আমরা হয়তো সরাসরি একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারবো, বা তোমাদের যে সমস্যা আছে বা অভিব্যক্তি আছে সেগুলো আমরা জানতে পারবো, তোমাদের পরিচয় পর্ব নিতে পারবো, আমিও আমার পরিচয় পর্ব দিতে পারবো। যাই হোক, যেহেতু আজকে আমার সুযোগ আছে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ইয়াকুব আলী নিশান, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, রাজশাহী কলেজ। 24তম BCS এর মাধ্যমে আমি শিক্ষা ক্যাডারে আমি যোগদান করি। তারপরে নওগাঁ সরকারি BMC মহিলা কলেজে দীর্ঘ 2005 থেকে 2017 পর্যন্ত শিক্ষকতা করি। এর মাঝে আমি জাহাঙ্গীরপুর সরকারি কলেজ মাহাদুবপুরে 2013 সালের মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত 6 মাস কর্মরত ছিলাম। এরপরে আমি 2017 সালের ডিসেম্বর মাসে রাজশাহী কলেজে যোগদান করি, অদ্যাবধি এখানেই কর্মরত আছি। আমি আমার গ্রামের বাড়ি নাটোর জেলা হলেও রাজশাহীতেই আমরা বসবাস করি। আমি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণেই যে আমার বাবা দীর্ঘ 17 বছর রাজশাহী কলেজে শিক্ষকতা করেছেন। আমি তার উত্তরসূরি হিসেবে আজকে প্রায় 3 বছর যাবৎ রাজশাহী কলেজে শিক্ষকতা করছি। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি। এবং তোমাদের আরও এই কারণে তোমাদের সাথে আমি সংশ্লিষ্ট বেশি যে গত 3 বছর যাবৎ আমি রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর ভর্তি কমিটিতে আছি এবং তোমরা হয়তো অনেকেই
আমার সাথে ইতোমধ্যে নানা বিষয় ভর্তি সহ তোমরা এবং তোমাদের অভিভাবকবৃন্দ নানা বিষয়ে আমার সাথে কথা বলেছো। এখনও হয়তো আগামী 11 তারিখ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন চলবে, এই কারণে হয়তো তোমাদের সাথে কথা হবে। যাই হোক, আমি বলছিলাম যে আমাদের গ্রামের বাড়ি নাটোর লালপুরে, আর আমার রাজশাহীতে বাড়ি হলো রাজশাহী কোর্ট কলেজে। আমার শিক্ষা জীবনে যেটা আমি এসএসসি পাস করেছি মসজিদ মিশন একাডেমি থেকে, আর এইচএসসি পাস করেছি রাজশাহী কলেজ থেকে। তোমাদের মতোই আমি একসময় এই কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলাম, দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলাম। অতঃপর আমি উচ্চ মাধ্যমিক পাশ করি 1995 ব্যাচ। আমার ব্যাচ হলো 1995। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়নে কিছুদিন পড়ে তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয় অধ্যয়ন করতে যাই। সেখান থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে তারপরে আমার ইচ্ছা ছিল, তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছা আছে যে উচ্চ শিক্ষায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হবা, হয় ডাক্তার হবা বা ইঞ্জিনিয়ার হবা বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হবা। তা আমারও সেই রকম আমাদের সময় ইচ্ছা ছিল যে কম্পিউটার সায়েন্স অনার্স এবং মাস্টার্স করা। তো সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অনার্স মাস্টার্স পড়ার সুযোগ পাইনি, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স সাবজেক্টে পড়ার সুযোগ পেয়েছিলাম। তারপরেও আমার ইচ্ছা ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, সেই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হই। পরবর্তীতে মাস্টার্স সম্পন্ন করে আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইটি বা আইসিটি, বর্তমানে যেটা আইসিটির পরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করি। এরপরে আমি যমুনা ব্যাংকে কিছুদিন ব্যাংকিং করি 1 বছর মতো। অতঃপর আমার বাবা যেহেতু শিক্ষক ছিলেন, উনি 2003 সালে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসাবে উনি অবসরে যান। আল্লাহর রহমতে এখনও সুস্থ আছেন। তো উনি চেয়েছিলেন যে আমি একজন ভালো শিক্ষক হই। কতটুকু হতে পেরেছি তা জানি না, তবে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছি। তো তোমাদের সেই ধারাবাহিকতায় আমি আমার শিক্ষকতা জীবন আমার মধ্য পর্যায়ে এসেছি। এখন আমরা যেটা বলছিলাম যে এরপরে আমি যেটা করলাম যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইটি কোর্সটা করলাম, তারপরে যমুনা ব্যাংকে চাকরি করলাম। তারপরে তোমাদের যেটা বললাম যে বাবার করানোই আমার শিক্ষকতা পেশায় আসা, যে উনি চেয়েছিলেন আমি একজন ভালো শিক্ষক হই, তারপরে শিক্ষকতা জীবন শুরু। সেই ধারাবাহিকতায় আমি 24তম বিসিএস এর মাধ্যমে নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজে যোগদান করি, সেখানে 12 বছর শিক্ষকতা করি। অতঃপর আমি রাজশাহী কলেজে আসি। রাজশাহী কলেজে এসে আমি আমার শিক্ষক একই ধারাবাহিকতায় আমি একাদশ এবং অনার্স পর্যায়ে আমার শিক্ষকতা চালু রেখেছি। যাই হোক, তোমাদের এত কথা বলার কারণ এটাই যে তুমি আজকে যার ক্লাস করবে তার সম্বন্ধে তোমার জানার দরকার আছে যে আমি কার ক্লাস করতেছি। তার থেকেও বড় বিষয় যে তুমি রাজশাহী কলেজের একজন শিক্ষকের ক্লাস করছো, তার সম্বন্ধে তোমার জানতে হবে। এটা আমাদের যদি অফলাইনে ক্লাস হতো, অর্থাৎ ক্লাসরুমে ক্লাস হতো, তাহলে আমরা আরও সুন্দর পরিবেশে খুব সুন্দরভাবে দেখতে অনেক সুন্দরভাবে আমরা আমাদের পরিচয় আদান প্রদান করতাম, আমাদের ভাব আদান প্রদান করতাম, আমাদের মধ্যে একটা আইস ব্রেকিং হতো। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের বিষয়ে প্রবেশ করতাম। যাই হোক, আজকেও এই জন্যই আমি আমার বিষয়টা বললাম। পরবর্তীতে যদি কখনো জুম ক্লাস আমরা নিতে পারি জুম অ্যাপসের মাধ্যমে, তাহলে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের আমি একে একে পরিচিত হওয়ার চেষ্টা করব আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হলো তোমাদের যেদিন অনলাইনে উদ্বোধন হয় সেই দিন আমি বলেছিলাম যে তোমরা অলরেডি মেসেঞ্জার গ্রুপ করেছো আর কি। বিভিন্ন জন বিভিন্নভাবে মেসেঞ্জার গ্রুপ করে 270 জন যে শিক্ষার্থী তোমরা বিজ্ঞানের, এই শিক্ষার্থীরা অনেকগুলো মেসেঞ্জার গ্রুপ করেছো। তা আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো যে তোমরা এই সমস্ত মেসেঞ্জার গ্রুপগুলোকে এক জায়গায় নিয়ে আসবা। একটাই গ্রুপ তোমাদের থাকবে। এতে হলো যে আমাদের যে কবে আমরা আমাদের ক্লাসরুমে ফিরতে পারবো ঠিক আমরা বলতে পারছি না, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কবে আমরা আমাদের ক্লাসরুমে ফিরতে পারবো। তো ততদিন পর্যন্ত যেন আমরা আমাদের সমস্যাগুলি, উচ্চতর গণিতের সমস্যাগুলি বা অন্যান্য বিষয়ের সমস্যাগুলি একটা কমন প্ল্যাটফর্মে আলোচনা করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি,
এই জন্য সেই মেসেঞ্জার গ্রুপটি তোমাদের অবশ্যই একটি হতে হবে, কারণ একটি হলে যেন একটা সমস্যা যদি সেখানে পোস্ট করা হয়, তার সমাধান যদি পোস্ট করা হয়, সবাই যেন দেখতে পায় এবং এক ক্লিকে যেন সবাই জানতে পারে যে আমাদের আজকে এই বিষয়ে এটা নিয়ে আলোচনা হবে, এই সমস্যা হয়েছে, এটা তার সমাধান হবে, এইটা আর কি। তো তোমরা সেটা চেষ্টা করবে। আমি আমাদের অধ্যক্ষ মহোদয়ের অনুমতি নিয়ে, যদি স্যার অনুমতি দেয়, তাহলে হয়তো আমি নিজেও একটা সায়েন্সের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ, আর্টসের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ এবং কমার্সের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে পারি স্যারের অনুমতি সাপেক্ষে। যে যাই হোক, আমরা এখন বিষয়ে প্রবেশ করি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো, তোমরা দেখেছো ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ। তাহলে আমি এই ম্যাট্রিক্সের প্রকারভেদে যাওয়ার আগে তোমাদেরকে উচ্চতর গণিত নিয়ে কিছু বলবো, কারণ উচ্চতর গণিত তোমরা দেখেছো যে এটা হলো প্রথম পত্র আমাদের সিলেবাসে, ফার্স্ট ইয়ারে উচ্চতর গণিত প্রথম পত্র। তো উচ্চতর গণিত প্রথম পত্র, এটা তোমরা নাম শুনেছো, অনেকে হয়তো উচ্চতর কথাটা শুনে ভয় পেতে পারো যে না, উচ্চতর গণিত না জানি কি। আসলে আগে যেটা গণিত প্রথম পত্র ছিল, সেটা পরবর্তীতে নামকরণ করে উচ্চতর গণিত করা হয়েছে। এই কারণেই যে একটা বাংলাদেশ সরকারের একটা ইচ্ছা ছিল যে সকল গ্রুপের জন্য সাধারণ গণিত চালু করা, সেটা এখনো হয়তো বিবেচনায় আছে। এই জন্য নামের বিভ্রাট যেন না থাকে, এই জন্য সায়েন্সের যে গণিত সেটার নামকরণ করা হয়েছে উচ্চতর গণিত, এবং সকলের জন্য যে গণিত হয়তো ভবিষ্যতে চালু হতে পারে, আবার নাও হতে পারে, সেটা সাধারণ গণিত হবে। যাই হোক, আমরা এই কারণে এটা গণিতের নামটা পরিবর্তন হয়ে কি হয়েছে, উচ্চতর গণিত হয়েছে। কাজে আমি তোমাদেরকে এখন খুব সংক্ষেপে উচ্চতর গণিত প্রথম পত্রে কয়টি অধ্যায় আছে, আমাদের পরীক্ষাগুলি কেমন হবে ইত্যাদি সম্বন্ধে একটু সম্যক ধারণা, আমরা আস্তে আস্তে বিস্তারিত ধারণায় যাব, তবে একটু সম্যক ধারণা আমি দেব। একটা হলো, দেখো, উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র, প্রথম পত্র, বিষয় কোড 265। তাহলে আমাদের ফার্স্ট ইয়ারে আমরা যে আলোচনা করব, সেই আলোচনায় সেটা কি থাকবে, উচ্চতর গণিত প্রথম পত্র। আমাদের বিষয় কোড কত, 265। কয়টি অধ্যায় আছে, অধ্যায় সংখ্যা 10টি। কয়টি অধ্যায়, 10টি অধ্যায়। এখন প্রশ্ন হবে যে কি কি অধ্যায় স্যার, কি কি অধ্যায় আছে? 1 নাম্বার, আমি এখানে 10টি অধ্যায় লিখবো। 1 নাম্বার ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। 2 নাম্বার হলো ভেক্টর। 3 নাম্বার সরল রেখা। আচ্ছা, আমি যে 1 নাম্বার দিচ্ছি এটা হলো অধ্যায় 1। আচ্ছা, আমি একটু এইভাবে লিখি তাহলে, অধ্যায় 1। তারপরে হলো অধ্যায় 2, অধ্যায় 3। এবার আমরা পাশে চলে যাই, অধ্যায় 4। অধ্যায় 4-এ কি আছে, এটা হলো বৃত্ত। অধ্যায় 5, অধ্যায় 5-এ আছে বিন্যাস ও সমাবেশ, বিন্যাস ও সমাবেশ। অধ্যায় 6, অধ্যায় 6 হলো ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। অধ্যায় 7 সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত ও যৌগিক কোণের
ত্রিকোণমিতিক অনুপাত। মিতিক অনুপাত এগুলো তো আমি তোমাদের স্লাইডে দেখাতে পারতাম, কিন্তু স্লাইডে কেন দেখাচ্ছি না, একমাত্র গণিত সাবজেক্ট, আমি অন্যান্য বিষয়ের কথা বলবো না, গণিতের সাথে লেখার সম্পর্ক। আমি যদি গণিত তোমাদের একটা অঙ্ক শুধু স্লাইডে দেখাই, স্টেপ বাই স্টেপ করে না দেখাই, তাহলে তোমাদের দেখবে যে বুঝতে অনেক সমস্যা হচ্ছে। কত করে দিলে তোমাদের স্লাইডে যদি দেখাই, একটা দেখালেই গেল। আমি স্লাইড অবশ্যই দেখাবো, সেটা পরে, আগে করে নিব, পরবর্তীতে তোমাদের স্লাইড দেখাবো। তাহলে আমাদের 7 নাম্বার গেল। তাহলে আমি চলে যাই 8 নাম্বার। 8 নাম্বার আমি একটু মুছে দেই। অধ্যায় 8। অধ্যায় 8 হলো ফাংশন ও ফাংশনের লেখচিত্র। অধ্যায় 9। অধ্যায় 9 হলো অন্তরীকরণ। অন্তরীকরণ। অধ্যায় 10 হলো যোগজীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে মোট 10টি অধ্যায় আমরা লিখেছি এবং গণিত প্রথম পত্রে 10টি অধ্যায় রয়েছে। 1 নাম্বার হলো ম্যাট্রিক্স ও নির্ণয়, প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো ভেক্টর, যেটা তোমাদের ফিজিক্সেও আছে। হয়তো আমরা যখন ভেক্টর পড়াবো তখন তোমাদের ভেক্টর আর পড়া লাগবে না, এই কারণে যে তোমরা দেখবে যে তোমাদের অলরেডি ফিজিক্সে সেটা পড়া হয়ে গেছে। 3 নাম্বার হলো সরল রেখা। 3 নাম্বার হলো কি? অধ্যায় 3 চ্যাপ্টার 3 হলো সরল রেখা। চ্যাপ্টার 4 হলো বৃত্ত। তোমরা সরল রেখা, বৃত্ত ইত্যাদি নাম শুনে হয়তো মনে করবা যে আমরা হয়তো আগের মতো সম্পাদ্য, উপপাদ্য ইত্যাদি নিয়ে কাজ করব। আসলে এখানে সেগুলোই কাজ, সেগুলো থিওরি না, আসলে প্র্যাকটিক্যাল। আমাদের বিভিন্ন ধরনের অঙ্ক এখানে থাকবে। এরপরে হলো বিন্যাস ও সমাবেশ। সংখ্যা বা অঙ্ক ইত্যাদি বিভিন্ন কিছুর আমরা বিন্যাস এবং সমাবেশ এখানে নির্ণয়। অনেকে আমরা বলি না বিরাট সমাবেশ, মানুষের সমাবেশ হতে পারে, কোরবানির হাটে গরু ছাগলের সমাবেশ হতে পারে, ইত্যাদি বিষয় নিয়ে আমরা এখানে অঙ্ক করব। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতি সম্বন্ধে তোমাদের ধারণা আছে। এরপরে আছে সংযুক্ত ও যৌগিক কোণের অনুপাত। সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 7। চ্যাপ্টার 8 হলো ফাংশন ও ফাংশনের লেখচিত্র। চ্যাপ্টার 9 হলো অন্তরীকরণ। এর হলো ইংরেজি নাম হলো ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন। তারপরে অধ্যায় 10 যোগজীকরণ, এর ইংরেজি নাম হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। তাহলে এগুলো আমরা একে একে শিখব এখন। আজকে তাহলে আমরা আমাদের যে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এই নির্ণায়ক ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। সেখানেও ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্স কি এটা আগে জানবো, তারপরে প্রকারভেদ নিয়ে আমরা একে একে আলোচনা করব। তো তার পূর্বে আমরা আমাদের পরীক্ষা 100 মার্কের পরীক্ষা হয়। প্রথম পত্রে 100 মার্কের পরীক্ষা, দ্বিতীয় পত্রেও 100 মার্কের পরীক্ষা। প্রথম পত্রের 100 মার্কের পরীক্ষার মধ্যে প্রথম পত্র উচ্চতর গণিত, প্রথম পত্র, বিষয় কোড হলো 265, পূর্ণমান হলো 100, পূর্ণমান 100। 100-র বিভাজন দেখো, একটা হলো এমসিকিউ। এমসিকিউ হলো 25, সিকিউ হলো 50, আর ব্যবহারিক
ব্যবহারিক হলো 25, এই সব কিছু মিলে হলো 100। তাহলে আবার বলি, বহু নির্বাচনী প্রশ্ন মাল্টিপল চয়েস কোশ্চিন সেটা হলো 25, সিকিউ ক্রিয়েটিভ কোশ্চিন বা সৃজনশীল প্রশ্ন এটা হলো 50। এখানে 25টি প্রশ্নের উত্তর দিতে হয়, 25টি প্রশ্নের প্রশ্ন থাকে। এখানে 8টি সিকিউ হতে 5টির উত্তর দিতে হয়, 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। এরপরে ব্যবহারিক হলো, ব্যবহারিক পরীক্ষায় মোট 17 যোগ 3 যোগ 5, 17 কি 2টি ব্যবহারিক থাকে। 3 নাম্বার হলো নোটবুকের নম্বর, এটা নোটবুক। 5 নাম্বার হলো ভাইবা, 5 নাম্বার হলো ভাইবা। ঠিক আছে, তাহলে এই হলো 25, 17 আর 3 20 আর 5 25। আমাদের যে 2টি ব্যবহারিক থাকে সেখানে 17 দেখো 8.5 8.5 17, নোটবুকে হলো 3 আর ভাইবা হলো 5। এগুলো বিস্তারিত আমরা যখন ব্যবহারিক ক্লাস ইনশাআল্লাহ আমরা হয়তো খুব আশা করছি, মহান আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি খুব শীঘ্রই যেন আমরা ক্লাসরুমে ফিরে আসতে পারি। যখন আমরা ক্লাসরুমে ফিরে আসবো তখন আমরা হাতে কলমে আমরা ব্যবহারিকগুলো করব, এবং তখন এই 17 মার্কের মধ্যে যে আবার 8.5 8.5 বিভাজন আছে সেটা তোমাদের আমি বলবো। তারপরে এখানে নোটবুক, অর্থাৎ খাতায় তোমরা অলরেডি এসএসসি পরীক্ষা করেছো, নোটবুক লিখলে 5 নাম্বার আগে ছিল, এখন 3 নাম্বার, এবং ভাইবার জন্য 5 নাম্বার। এই হলো আমাদের পূর্ণমান 100। এখন তোমাদের আরেকটা জিনিস আমরা দেখাবো যে এখানে যে 8টা প্রশ্ন আছে এখানে কিভাবে এই প্রশ্নগুলি আসে, 8টি প্রশ্নের বিভাজন কেমন, অর্থাৎ সিকিউ প্রশ্নের বিভাজন, সিকিউ প্রশ্নের বিভাজন এটা তোমাদের জানা আবশ্যক। তাহলে সিকিউ প্রশ্নের বিভাজন, সিকিউ প্রশ্নের বিভাজন। মোট প্রশ্ন কয়টি? 8টি। মোট প্রশ্ন থাকবে হলো 8টি। মোট প্রশ্ন হলো 8টি। এর মধ্যে হলো ক গ্রুপ, ক গ্রুপ এখানে থাকবে বীজগণিত ও জ্যামিতি, বীজগণিত ও জ্যামিতি। কি কি থাকবে? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায়। এইখান থেকে থাকবে হলো, এই যে আমি এখানে এই কটা লিখলাম, এর মধ্যে থাকবে হলো 4টি। বীজগণিত ও জ্যামিতির অন্তর্ভুক্ত অধ্যায়গুলি হলো কি কি? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। তাহলে কি কি অধ্যায়গুলি? প্রথম অধ্যায় হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক, দ্বিতীয় অধ্যায় হলো ভেক্টর, তৃতীয় অধ্যায় হলো সরলরেখা, চতুর্থ অধ্যায় কি? বৃত্ত, পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ, অষ্টম অধ্যায় হলো কি? যে ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এরপরে আমরা খ নাম্বারে যাব, খ গ্রুপ। খ গ্রুপে থাকবে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস, ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। এখানে কি কি থাকবে? ত্রিকোণমিতি ও ক্যালকুলাসে থাকবে ষষ্ঠ, সপ্তম, নবম, দশম। এখান থেকে আমরা 4টি প্রশ্ন পাব। মোটামুটি বিষয় বিশ্লেষণ আমরা মোটামুটি করে ফেললাম। দেখো যে সিকিউ যে প্রশ্ন থাকবে
সেটা কিভাবে থাকবে? প্রশ্ন মোট থাকবে হলো 8টি, তার মধ্যে ক বিভাগ বা ক গ্রুপ থাকবে হলো 4টি, খ বিভাগ বা খ গ্রুপ থেকে থাকবে 4টি। ক বিভাগে কি আছে? বীজগণিত ও জ্যামিতি। কি কি থাকবে? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায়। আমার মনে হয় যে তোমাদের অলরেডি অধ্যায়গুলির নাম মুখস্থ হয়ে গেছে। প্রথম অধ্যায় হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আমার সাথে সাথে বাসায় পড়ো, তাহলে বুঝতে পারো। প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, দ্বিতীয় অধ্যায় ভেক্টর, তৃতীয় অধ্যায় সরলরেখা, চতুর্থ অধ্যায় বৃত্ত, পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ, অষ্টম অধ্যায় হলো ফাংশন ও ফাংশনের লেখচিত্র। তারপরে খ নম্বরে দেখো ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। কি কি? ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত ও যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত, সেটা কোনটা? সপ্তম অধ্যায়। নবম হলো অন্তরীকরণ, দশম হলো যোগজীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের বিষয় সম্পর্কে খুব সীমিত পরিসরে আমরা আলোচনা করলাম। আমার মনে হয় যে তোমরা এখন উচ্চতর গণিত প্রথম পত্র এর বিষয় কোড কত, কয়টি চ্যাপ্টার রয়েছে, কত মার্কের পরীক্ষা হবে, কি কি প্রশ্ন থাকবে, এগুলো সম্বন্ধে তোমরা একটি সম্যক ধারণা লাভ করলে আমি আগামী ক্লাসে আবারও এই বিবরণটা দিব। এই কারণেই দেব যে তোমাদের আসলেই জানার দরকার আছে যে আমি যে প্রথম পত্র বইটা পড়ছি আমার এই বইটাতে কি কি আছে। এখন তোমরা অনেকেই সেদিন তোমাদের সিলেবাস এবং পুস্তকের রেফারেন্স সম্বন্ধে, পাঠ্য বই কি হবে সেটা রেফারেন্স সম্বন্ধে তোমরা জানতে চেয়েছিলে। সেটা আজকে আমি শুধু তোমাদের এইটুকু জানাবো যে আমরা সাধারণত আমাদের বিভাগ থেকে 2 থেকে 3টি বই আমরা ফলো করি, সুনির্দিষ্ট কোনো বই আমরা ফলো করি না। অনেকগুলো বই থেকে আমরা আমাদের ক্লাসগুলি সমন্বয় করি। তো তার মধ্যে আমরা যেগুলোকে বেশি প্রাধান্য দেই, উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবউদ্দিনের বই, তোমরা সকলেই জানো যে কেতাবউদ্দিনের বই। তারপরে অক্ষরপত্র প্রকাশনীর একটি বই, এটা উচ্চতর গণিত প্রথম পত্র, এবং রূপন্ত প্রকাশনীর বই। এই 3টি বই ছাড়াও আরও অনেক বই আছে, সেগুলো আমরা তোমাদের আস্তে আস্তে বলবো যে সেই বইগুলি কি কি আছে। তা আমার মনে হয় যে তোমাদের পাঠ্য বই হিসাবে তোমরা 2 থেকে 3টি বই যদি পুঙ্খানুপুঙ্খরূপে ফলো করো, তাহলে একটি সাবজেক্টের বা একটি চ্যাপ্টারের বিষয় সম্বন্ধে তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। যাই হোক, আমরা আমাদের আজকে আর একটু এই ম্যাট্রিক্স থেকে আমরা কি কি শিখবো, শিখন ফল, এই শিখন ফল সম্বন্ধে আমরা একটু আমরা দেখি যে আমাদের শিখন ফলে কি কি আছে। আমরা শিখন ফলটা একটু দেখব। এখানে দেখো, এখানে চিত্র লক্ষ্য করো যে ম্যাট্রিক্স কেমন হয়। দেখো এখানে প্রথম চিত্রে ডিমের ঝুড়িতে ডিম সাজানো আছে। তোমরা দেখো অনুভূমিক দিকে আমাদের কয়টি আছে? সারি আছে 1 2 3 4 5 6, এবং উল্লম্ব দিকে যেটাকে আমরা কলাম বলছি, সেই কলাম হলো 1 2 3 4 5। এখানে তাহলে কতটি ডিম আছে আমরা কিভাবে জানবো? দেখো আমাদের সারি হলো 1 2 3 4 5 6, 6টি, আর কলাম কয়টা? 1 2 3 4 5, তাহলে 30টি ডিম আছে। আমরা জানি যে একটা ডিমের ঝুড়িতে, এখন বাজারে যে ডিমের ঝুড়িগুলি পাওয়া যায় সেখানে কতটি ডিম থাকে? 30টি ডিম। দেখো এই ডিমগুলোকে আমরা ম্যাট্রিক্সে আমরা বিন্যাস করলাম, দেখালাম আর কি, ম্যাট্রিক্সের সাহায্যে দেখালাম। এরপরে দেখো আমাদের খেলোয়াড়বৃন্দের ছবি আছে। দেখো প্রথম সারিতে ছবি আছে 1 2 3 4 5, দ্বিতীয় সারিতে 1 2 3 4 5, তৃতীয় সারিতেও 5। প্রথম কলামে আছে 3টি, দ্বিতীয় কলামে 3টি, চতুর্থ কলামে 3টি, পঞ্চম কলামে 3টি, তাহলে মোট 15 জন খেলোয়াড়ের ছবি রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের আজকের বিষয় কি বললাম? ম্যাট্রিক্স। আমরা শুধুমাত্র শিখন ফলটা এখানে দেখব। শিখন ফল দেখো, এখানে ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা আমরা করতে পারবো। অর্থাৎ এই চ্যাপ্টারটি সম্পূর্ণ করলে আমরা কি কি জিনিস জানতে পারবো এখানে সুন্দরভাবে। আসলে তোমরা যখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা তোমাদের পাঠ্য বিষয় যে 7টি আছে, বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থ, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান,
এই 7টি বিষয়ে যে কোনো চ্যাপ্টার পড়তে গিয়ে শুরুতেই তোমাকে যেটা খেয়াল করতে হবে সেটা হলো শিখনফল। তাহলে এখানে শিখনফলটা তোমরা দেখবে, কারণ আমাদের যখন প্রশ্ন করার কথা বলা হয় প্রথমে বলা হয় যে প্রত্যেকটি শিখনফল যেন টাচ করে, এভাবে সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন করবেন। তো যার ফলে তোমাকে দেখতে হবে যে শিখনফলে কি কি আছে, সেইভাবেই তোমাকে পড়তে হবে। তাহলে শিখনফলে আমাদের কি কি আছে? শিখনফলে আছে ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ, উদাহরণ সহ বর্ণনা করতে পারবো। অর্থাৎ এই চ্যাপ্টার শেষ করে আমরা ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে পারবো, লিখতে পারবো, বলতে পারবো। তারপরে আমরা কি করব? দুটো ম্যাট্রিক্সের মধ্যে সমতা নির্ণয় করতে পারবো। তারপরে আমরা করব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে পারবো, ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। আর একটা জিনিস আছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। এটাও তো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ না, আমাদের এখানে স্লাইডে নাই, কারণ এই চ্যাপ্টারটি অর্থাৎ আমি যে বললাম বিপরীত ম্যাট্রিক্স, এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণায়কের সাথে কিছুটা সম্পর্ক আছে বিধায় ওইটা নির্ণায়কে আলোচনা করা হয়েছে। তারপরে আমি যেটা করব, তোমাদের ম্যাট্রিক্স যখন শেষ হবে এরপরে আমরা যেটা করব, ম্যাট্রিক্স শেষ হওয়ার পরে আমরা নির্ণায়ক সামান্য আলোচনা করে আমি আগে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়টা শেষ করব, শেষ করে তারপরে আমি নির্ণায়কের অঙ্কে চলে যাব। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে জেমস জোসেফ সিলভাস্টার, একজন ইংরেজ ম্যাথমেটিশিয়ান। দেখো 1814 থেকে 1987, আমেরিকান জার্নাল অফ ম্যাথমেটিক্সের উনি প্রতিষ্ঠাতা, এবং ম্যাট্রিক্স অভেদক এবং সংখ্যাতত্ত্ব তার অবদান আছে। ওনার ছবি এখানে দেখানো হচ্ছে। এরপরে আমরা চলে যাব ম্যাট্রিক্সের ডেফিনেশনে। তো ডেফিনেশনটা থাকবে, আমরা স্লাইডে দেখার থেকে এখন আমরা বোর্ডে করে করে দেখব যে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো কেমন, এবং এর বিস্তারিত আরো অনেক কিছু আমরা খুঁটিনাটি বিষয়গুলো দেখব। আমরা তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে শুরু করি, যে ম্যাট্রিক্স জিনিসটা কি, ম্যাট্রিক্স কাকে বলে। তাহলে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স ম্যাট্রিক্স, তাহলে ডেফিনেশন অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সংজ্ঞা বা ম্যাট্রিক্স কি, প্রশ্ন যাই হোক না কেন উত্তর একটাই হবে। তাহলে কতগুলো বস্তু বা সংখ্যাকে আমরা যদি সারি কলমে বিন্যস্ত করি এবং তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলে আমরা যে রাশি পাই সেই রাশিটাকেই বলা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স হলো বিশেষ আকারে লিখিত রাশি। ম্যাট্রিক্স হলো কি? বিশেষ আকারে লিখিত রাশি, যেখানে বস্তু বা সংখ্যাগুলিকে সারি কলামে বিন্যস্ত করা হয় এবং তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তৃতীয় বন্ধনীর পরেও ব্যতীত আমরা হায়ার স্টাডিতে প্রথম বন্ধনী ব্যবহার করি। কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর যতগুলি বই আছে, কোনো বইতেই তুমি এই ধরনের আলোচনা সাধারণত পাওয়ার কথা না। প্রত্যেক জায়গাতে দেখবা যে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। এবং ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে বেসিক ডিফারেন্স হলো, ম্যাট্রিক্সে থাকবে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, আর নির্ণায়কে থাকবে হলো দুইটি সমান্তরাল রেখা দ্বারা সংখ্যাগুলি আবদ্ধ থাকবে। তাহলে আমরা একটাকেই বেছে দিই, সেটা কি? তৃতীয় বন্ধনী, যেটা তোমরা হয়তো স্লাইডে দেখতে পাচ্ছ। আমরা আবারও সংজ্ঞাটা শিখি, কি ম্যাট্রিক্স বলতে কি বোঝায় বা ম্যাট্রিক্স কি। তাহলে কিভাবে আমরা করব, যে ম্যাট্রিক্স হলো বিশেষ আকারে লিখিত রাশি, যেখানে সংখ্যাগুলিকে, যেহেতু আমাদের আলোচনা সংখ্যা নিয়েই হবে, বস্তু আমরা এখানে আলোচনায় নিয়ে আসবো না, বস্তু নিয়ে আলোচনা করলেও কোনো সমস্যা নাই, সেটাকে সংখ্যাকে রূপান্তর করতে হবে। তাহলে কাজেই ম্যাট্রিক্স হলো কি? ম্যাট্রিক্স হলো বিশেষ আকারে লিখিত রাশি, যেখানে সংখ্যাগুলিকে কি করা হয়? সারি কলামে বিন্যস্ত করা হয় এবং তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তাহলে আমি একটা সাধারণ আকারের ম্যাট্রিক্স লিখি। আমরা সংজ্ঞাটা শিখলাম, আমরা সাধারণ আকারের ম্যাট্রিক্স লিখব। সাধারণ আকারের ম্যাট্রিক্স, সাধারণ
আকারের ম্যাট্রিক্স সাধারণ আকারের ম্যাট্রিক্স, জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স, জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স। তাহলে আসো আমরা একটা সাধারণ আকারের ম্যাট্রিক্স লিখি। এটা হলো দেখো A11, A12, A13, A1n, তারপরে হলো A21, A22, A23, A2n, ডট ডট দাও, AM1, AM2, AM3, ডট ডট দে AMN। তাহলে আমরা একটা সাধারণ আকারের ম্যাট্রিক্স লিখেছি। এটাকে বলা হচ্ছে অনুভূমিকভাবে যে সংখ্যাগুলি সাজানো আছে ভূমির সমান্তরালে, সেটাকে বলা হচ্ছে সারি। আর ভূমির উপরে লম্বভাবে যেটা আছে, যে সংখ্যাগুলি যেভাবে আছে, দেখো আমি তীর দিয়ে দেখাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে কলাম বা স্তম্ভ, কলাম। তাহলে এটা কি কলাম। এরপরে আমরা দেখো যে একটা সংখ্যা ব্যবহার করেছি, কি বলছি, A11, অর্থাৎ এটা হলো প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি n-তম কলাম। তাহলে এখানে দেখো দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এর পজিশন কোথায়? এই পজিশন হলো, দেখো এর পজিশন হলো 2 নম্বর সারিতে 2 নম্বর কলাম, এই জন্য এর লেখা হচ্ছে A22। তারপরে A23, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি n-তম কলাম। এইভাবে আসছে কত, AM1, তাহলে এটা কি হবে, m-তম সারি প্রথম কলাম, m-তম সারি দ্বিতীয় কলাম, m-তম সারি তৃতীয় কলাম, m-তম সারি n-তম কলাম। তাহলে এটা হলো ইহা, আমি এখানে লিখি, ইহা একটি m/n, লেখা হবে m গুণন n, পড়া হবে m/n, m/n আকারের ম্যাট্রিক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা একটি সাধারণ আকারের ম্যাট্রিক্স লিখো, তাহলে তোমরা অবশ্যই এইভাবে লিখবা কি, A11, A12, A13, ডট ডট দিয়ে A1n, A21, A22, A23, ডট ডট দিয়ে A2n। এইভাবে এখানেও আমাদের ডট ডট থাকবে, AM1, AM2, AM3, AMN। এখানে একটা বিষয় হলো mn বিলংস টু ন্যাচারাল নাম্বার। তোমরা সবাই জানো 9, 10-এ তোমরা সংখ্যা, বাস্তব সংখ্যা পড়েছো, সেখানে তোমরা সবাই শিখেছো যে এনটা কি, ক্যাপিটাল এন মোটা করে লেখা হয়, ক্যাপিটাল এনটা মোটা করে লেখা হয়। এই ক্যাপিটাল এনটা হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলি কোনগুলোকে বলে? 1, 2, 3, 4, 5 আপ টু ইনফিনিটি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে শিখলাম যে ম্যাট্রিক্স কাকে বলে বা ম্যাট্রিক্স কি। সাধারণ আকারের ম্যাট্রিক্স আমরা লিখলাম। সারিগুলো কি? সারি আমরা দেখলাম যে সংখ্যাগুলি ভূমির সমান্তরালে যেগুলি আছে সেগুলোকে সারি বলে, আর ভূমির উপরে সংখ্যাগুলি যে লম্ব আকারে আছে সেটাকে কি বলে? কলাম বলে।
আর একটা বিষয় হলো যে সংখ্যাগুলি এখানে সংখ্যাগুলি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি সংখ্যাকে কি বলে ভুক্তি বলে। আমি যদি এটাকে আমি ইন্ডিকেট করি তাহলে এটাকে বলা হচ্ছে ভুক্তি। ভুক্তির আর একটা ইংরেজি নাম হলো এন্ট্রি। তোমরা সেট পড়েছো 9-10 সেট পড়েছো, এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ নাম্বার ইজ কল্ড সেট, তাই না? ভালোভাবে সংজ্ঞায়িত কতগুলি সংখ্যা বা বস্তুকে বলা হচ্ছে সেট। সেই সেটে উপাদান বলে, যে সংখ্যাগুলি আমরা ব্যবহার করি সেটে সেগুলো উপাদান বলে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই উপাদান কথাটি ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব? ভুক্তি বা এন্ট্রি। যেমন A23 এই ভুক্তিটার অবস্থান কোথায়? দ্বিতীয় সারি তৃতীয় কলাম। এইভাবে আমরা কি করব? এইভাবে আমরা ভুক্তি কি সেটা আর কি জানলাম। তাহলে আমরা এই একটা সাধারণ আকারের ম্যাট্রিক্স থেকে শিখলাম কি সারি কি, কলাম কি, ম্যাট্রিক্সের অর্ডার কি। ম্যাট্রিক্সের অর্ডার কি? এই যে ম্যাট্রিক্সের আকারকেই ম্যাট্রিক্সের অর্ডার বলা হয়। ম্যাট্রিক্সের আকারকেই ম্যাট্রিক্সের অর্ডার বলা হয়। সেটা কিভাবে লিখবে? প্রথমে দিবে সারি সংখ্যা কত? m, তারপরে গুণ চিহ্ন দিবে, তারপরে দিবে কলাম সংখ্যা গুণন m। কিন্তু পড়ার সময় পড়বে কি m/n। এখন আমরা একটু স্লাইডে যাই। দেখো স্লাইডে আমরা যেটা বলেছি কতগুলি সংখ্যাকে আয়তাকারে সাজিয়ে উভয় পাশে দেখো বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। যেমন লেখা আছে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তাহলে এটা কত? 3/3। যেহেতু তিনটা সারি তিনটা কলাম তাহলে কি হবে? 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের নিজের কোনো মান নাই, তাহলে ম্যাট্রিক্সের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এর কোনো মান নাই। আচ্ছা, তাহলে কোন ম্যাট্রিক্সের অন্তর্গত সংখ্যাগুলোকে ওই ম্যাট্রিক্সের ভুক্তি বলে। সেটা আমি অলরেডি তোমাদের বলেছি যে সকল সংখ্যা আমরা ব্যবহার করব ম্যাট্রিক্সে ওই সকল সংখ্যাকে বলা হচ্ছে ভুক্তি বা এন্ট্রি। তারপরে আরো বলেছি এখানে দেখো অনুভূমিক বরাবর অবস্থিত ভুক্তি বা ভুক্তি সমূহকে একত্রে একটি সারি এবং উল্লম্ব বরাবর অবস্থিত ভুক্তি বা ভুক্তি সমূহকে একত্রে একটি কলাম বা স্তম্ভ বলা হয়। দেখো এখানে খুব সুন্দরভাবে আমাদের যে স্লাইড আছে স্লাইডে সুন্দরভাবে বলা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের ক্লাসে যেগুলো শিখব, কারণ আমাদের প্রথম দিনে আমরা একটা পত্রে যে কি বিষয় অন্তর্ভুক্ত আছে, কত নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে কি প্রশ্ন থাকবে ইত্যাদি বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। চ্যাপ্টারগুলির নাম শিখেছি। তারপরে আমরা আজকের যে আলোচনা ম্যাট্রিক্স এবং ইহার প্রকারভেদ, এখানে আমরা ম্যাট্রিক্স কি ইহা শিখেছি এবং ম্যাট্রিক্সের সারি কলাম, ম্যাট্রিক্সে কি থাকে, ম্যাট্রিক্সে থাকে সারি, ম্যাট্রিক্সে থাকে কলাম, ইহাকে প্রকাশ করার পদ্ধতি, ভুক্তি ইত্যাদি এগুলো শিখেছি। আমরা আগামী ক্লাসে রুটিনে তোমরা রুটিনটা অবশ্যই ফলো করবে। আগামী ক্লাসে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। আরও দুটি ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্বন্ধে বিস্তারিত জানব। তারপরে আমরা অঙ্ক করব। ম্যাট্রিক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ম্যাট্রিক্সের গুণ। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদের পরে আমরা ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ, এই চারটা জিনিস আমরা আজকের পরে আরো 3টি ক্লাসে আমরা শেষ করব। তারপরে আমরা নির্ণয়কে যাব। যাই হোক, প্রথম দিনে আমি বিস্তারিত সংজ্ঞাতে যাইনি। অনেকগুলি সংজ্ঞা পড়ানোর ইচ্ছা ছিল, কমপক্ষে 10টি সংজ্ঞা, এবং প্রত্যেকটা সংজ্ঞা যেন আমরা লিখতে পারি, উদাহরণ সহ লিখতে পারি, সেটা আমার ইচ্ছা ছিল। কিন্তু প্রথম দিনে এত চাপ তোমাদের দিতে চাইনি। তোমরা যেটা করবে, অনেকে হয়তো বই পুস্তক কেনো নাই, অন্তপক্ষে কেতাবুদ্দিনের প্রথম পত্র বইটি কিনে ফেলবে, অথবা আমরা বললাম যে অক্ষরপত্র অথবা রূপন্তী প্রকাশনী যে কোনো একটি বই তোমরা বাজার থেকে কিনে ফেলবে। বই কিনে ফেললে তারপরে যখন আমার সাথে সাথে তোমরা আমার যে ক্লাস থাকবে, আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলি বলবো। এবং আমাদের যেমন আজকে প্রথম ক্লাস, এটা লেকচার নাম্বার 1। আগামী ক্লাসে দেখবা যে আমি প্রথমেই দিব যে এই বিষয় থাকবে এবং এটা হলো লেকচার 2, তারপরে হলো লেকচার 3, 4, 5। এইভাবে আমাদের যদি
ম্যাট্রিক্স ও নির্ণায়কের 9টি লেকচার থাকে, তাহলে 9টি লেকচারই আমরা উল্লেখ করে দিব এবং কোন লেকচারে কি কি পড়ানো হচ্ছে সেটাও আমরা উল্লেখ করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো থাকবে, বাসায় অবস্থান করবে এবং রাজশাহী কলেজের ছাত্রছাত্রী সহ তোমরা যারা অন্যান্য শিক্ষার্থী আছো, যারা আমাদের এই ক্লাসটি ফলো করছো, তারা অবশ্যই আমাদের সাথে সাথে তাল মিলিয়ে বাসায় তোমাদের কাজ, নির্দিষ্ট কাজ যেগুলো দেওয়া হবে সেগুলো সুসম্পন্ন করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।